দেখ, এখন যে টপিকটা শেখাবো সেই টপিকটার নাম কি বলতো? গ্র্যাচুইটি। কি বললাম? এখন যে টপিকটা শেখাবো সেই টপিকটার নাম কি বললাম? গ্র্যাচুইটি। ঠিক আছে? তো কি বলছে? গ্র্যাচুইটি ইজ আ লাম্প সাম পেমেন্ট। মন দিয়ে শুনবি, গ্র্যাচুইটি জিনিসটা কি? গ্র্যাচুইটি হচ্ছে একটা লাম্প সাম পেমেন্ট। যে আমি আগে গল্পটা বলবো গ্র্যাচুইটি জিনিসটা একদম পাতি কথা, একদম নর্মাল। আগে গ্র্যাচুইটির গল্পটা বলি, তারপর কি লেখা আছে পড়ছি। মানে চাকরি করে, সার্ভিস করে, সে গভর্নমেন্ট সার্ভিসও করতে পারে, আবার কেউ প্রাইভেট বা নন গভর্নমেন্টও করতে পারে। দেখেছিস চাকরি, দেখবি কেউ চাকরি করলে রিটায়ার হয়, রিটায়ার হওয়ার পর বাড়িতে প্রচুর টাকা নিয়ে আসে, দেখেছিস তো? সে যদি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে চাকরি করে, রিটায়ারমেন্ট করার পর দেখবি সে বাড়িতে 20 লাখ বা 30 লাখ টাকা চলে আসে রিটায়ার করার পর। আবার কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে, দেখবি রিটায়ার করার পর সেরকম পোস্টে চাকরি করলে 80 লাখ, 90 লাখ, 60 লাখ, বুঝতে পারলি? একটা এত টাকা নিয়ে আসে। এটাকে বলা হয় কি জানিস? ঠিক আছে, বুঝতে পারলি গেছে জিনিসটা কি? রিটায়ার করার পর দেখবি অনেকে বাড়িতে প্রচুর টাকা নিয়ে আসে, এটাকে বলে গ্র্যাচুইটি। থোক থোক টাকা নিয়ে আসে, এমন না যে মাসে মাসে টাকা নেয়, এমন না, থোক টাকা নিয়ে আসে, একবারে অনেক টাকা নিয়ে আসে, এটাকে বলে গ্র্যাচুইটি। তাহলে স্যার কেন টাকা দেবে? ও যে সারা জীবন এত বছর ধরে কাজ করলো, কোম্পানিকে টাইমটা দিল, তার জন্য অবসর সময়ে ও চলবে কি করে? তার জন্য কোম্পানি থেকে ওকে কিছু দিচ্ছে। এটা হচ্ছে গ্র্যাচুইটি। দেখ এখানে কি লিখেছে, গ্র্যাচুইটি সেকশনটা বলেছে। গ্র্যাচুইটি দেখ লেখা আছে আন্ডার সেকশন 10, সাবসেকশন 10 এ বলা আছে। তাহলে কি বলতে? গ্র্যাচুইটি কোন সেকশনে বলা আছে? আন্ডার সেকশন 10, সাবসেকশন 10 এ বলা আছে। বলছে গ্র্যাচুইটি ইজ আ লাম্প সাম পেমেন্ট। গ্র্যাচুইটি কি? এক ধরনের লাম্প সাম পেমেন্ট হুইচ ইজ গিভেন টু এমপ্লয়ি অন রিটায়ারমেন্ট, ঠিক আছে তো, অর টু লিগাল হায়ার অন হিজ অর হার ডেথ ইন কনসিডারেশন অফ পাস্ট সার্ভিস। আমি কোশ্চেন করছি, গ্র্যাচুইটির টাকাটা কে দেয় বলতে পারবি? কে দেবে টাকাটা? মালিক দেয়, হ্যাঁ কি না বল? যদি সরকারি চাকরি করিস তখন সরকার দেবে, আর যদি নন গভর্নমেন্টে কাজ করিস তখন মালিক দেবে, কোম্পানি মালিক দেবে বা কোম্পানি দেবে। কাকে দেবে? এমপ্লয়িকে দেবে, এমপ্লয়িকে দেবে। ঠিক আছে, থোক টাকা দেবে। ধরে ধরে বলছি, গ্র্যাচুইটি কি? একটা লামসাম পেমেন্ট হুইচ ইজ গিভেন টু এমপ্লয়ি। কে এমপ্লয়িকে দেবে? কে দেবে? মালিক দেবে। ঠিক আছে তো? কবে দেবে? তার রিটায়ারমেন্টের সময়। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হলো, স্যার ধরুন, মনে প্রশ্ন থাকতেই পারে, শুনুন, ধরুন স্যার একজন চাকরি করতে 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 কোনো সময় ওর মারা গেল, হতেই পারে, চাকরি করতে করতে মারা যেতে পারে। স্যার তাহলে ও গ্র্যাচুইটি পাবে না? অবশ্যই পাবে। কে পাবে? ও তো মারা গেছে, ও কি করে পাবে? কে পাবে? ওর ফ্যামিলি পাবে, লিগাল হায়ার, লিগাল হায়ার পাবে। বোঝা গেল তো? কি বললাম বুঝতে পারলি তো? তখন এটাও হয় কিন্তু, যে ধর সাপোজ ধর একজন ভদ্রলোক ছিল, ও চাকরি করতো, ওর আরো ধর 3-4 বছর চাকরি বাকি ছিল, তার আগেই ও ধর মারা গেল, ও তার আগেই মারা গেল, তাহলে ও তো গ্র্যাচুইটি টাকা ও রিটায়ার করে 3-4 বছর মতো গ্র্যাচুইটি টাকা পেত, কিন্তু তখন টাকাটা কিভাবে? ওর ওয়াইফ পেয়ে। এখানে তাই বলেছে গ্র্যাচুইটি ইজ আ লাম্প সাম পেমেন্ট হুইচ ইজ গিভেন টু এমপ্লয়ি, যেটা এমপ্লয়িকে দেওয়া হবে অন রিটায়ারমেন্টের সময়, অর টু লিগাল হায়ার অন হিজ অর হার ডেথ। স্যার কেন দেবে? কেন দেবে? কারণ লিখেছে ইন কনসিডারেশন অফ পাস্ট সার্ভিস। সে কোম্পানিকে যে পাস্টে যে সার্ভিস দিয়েছে তার কনসিডারেশন হচ্ছে গ্র্যাচুইটি। বুঝতে পারলি তো? তার প্রতিদান এটা পাবে। তাহলে জিনিসটা বুঝতে পারলি গ্র্যাচুইটি জিনিসটা কি? তাহলে নিশ্চয়ই হয়তো গ্র্যাচুইটি টার্মটা শুনিসনি, বাট তোরা এটুকু শুনেছিস যে স্যার চাকরি করলে কেউ রিটায়ার করার পর অনেক টাকা বাড়িতে দিয়েছে, এটাই হচ্ছে গ্র্যাচুইটি। বুঝতে পারলি তো? থোক টাকা নিয়ে আসে। আমরা দেখেছি কেউ ধর যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে 70 লাখ 80 লাখ বাড়িতে নিয়ে এসছে। এখন স্যার টাকাটা কি? সে তো এখনকার দিনে তার ক্যাশে টাকা নিয়ে আসে না, তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ঠিক আছে? এইবার বলছে গ্র্যাচুইট, এবার ইনকাম ট্যাক্সের রুল গুলো পড়ুন। কি বলছে? গ্র্যাচুইটি আন্ডার সেকশন 10, সাবসেকশন 10 কি বলছে? ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি, ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি রিসিভ বাই গভর্নমেন্ট এমপ্লয়ি। এত কিছু ডেথ কাম রিটায়ারমেন্ট। দেখ আমি তোকে বললাম, তুই রিটায়ারমেন্টের পরেও গ্র্যাচুইটি পেতে পারিস, কোনো এমপ্লয়ি যদি মারা যায় তাহলে তার ফ্যামিলির লোক পেয়ে যাবে, তাই বলে ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি। তো গ্র্যাচুইটি এই টাকাটা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি পায় তার জন্য রুল কি? কি বললাম বল? এই গ্র্যাচুইটির টাকা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি পায় তার জন্য রুল কি? বুঝতে পারছিস কি বললাম? গ্র্যাচুইটির টাকা যদি গভর্নমেন্ট মানে সরকারি কর্মচারী পায়, সাপোজ ধর আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতো, ঠিক আছে, গভর্নমেন্ট সার্ভিস করতো, রিটায়ার করেছে, তাহলে গ্র্যাচুইটি রিটায়ার করার সময় গ্র্যাচুইটির টাকা পেয়েছে, তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি তার জন্য রুল। আচ্ছা, সবাই তো গভর্নমেন্টে চাকরি করে না, কেউ নন গভর্নমেন্টে চাকরি করে, তো নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি টাকা পায় তার জন্য রুল কি? তো এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি গ্র্যাচুইটি টাকা পেলে রুল কি, আর আদার এমপ্লয়ি লিখে দেখিস, আদার এমপ্লয়ি মানে কি?
মানে নন গভর্নমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি গ্র্যাচুইটি টাকা পেলে তার রুল কি, আর নন গভর্নমেন্ট গ্র্যাচুইটি টাকা পেলে তার রুল কি? স্যার প্রথমে গভর্নমেন্ট বলুন। শোন, কোন সরকারি কর্মচারী, শুনছিস তো, কোন সরকারি কর্মচারী যদি গ্র্যাচুইটি টাকা পায় তাহলে সরকার কোনো ট্যাক্স দেবে না। কি বললাম বুঝতে পারলি? ভালো করে শোন, একদম সিম্পল জিনিস। এখন তোমার প্রশ্ন দিতে কেন ট্যাক্স দেবে না? কোনো যে সরকারের কাজ কবে করছে, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কোনো গ্র্যাচুইটির টাকা পায় সরকার তার কাছ থেকে কোনো ট্যাক্স দেবে না। সেটা সরকারি কর্মচারী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, ও রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি টাকা মানে 40 লাখ টাকা, কোনো টাকা নেবে না সরকার, পুরো টাকাই ট্যাক্স ফ্রি, বুঝতে পারলি? কোনো টাকা ট্যাক্স দেবে না। কিন্তু এই 40 লাখ টাকায় যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি পায়, সরকার আগে বলে ট্যাক্স দাও, আগে ট্যাক্স দেবে। তাহলে বুঝতে পারলি তো, সরকারি কর্মচারী কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স দিতে হবে কাকে? বেসরকারি কর্মচারী। মাথায় থাকবে তো, মনে রাখবে তো? আচ্ছা, এই যে গ্র্যাজুয়েট পায়, যে কোনো প্রাইভেট হোক বা নন মানে গভর্নমেন্ট, এটা এদের তো নর্মাল স্যালারির সময় একটা ট্যাক্স দিতে হয় বছরে। না ওইটা তো আলাদা। না না, আমি বলছি যে গ্র্যাচুইটি পাওয়ার পরও কি দিতে হয়? মানে সেটা তো ওই ওই তো বললাম, অ্যামাউন্টের ওপর না, রিটায়ারমেন্টের পর এরা এই টাকাটা পায়, গ্র্যাচুইটি টাকা পায় রিটায়ারমেন্টের পর। এবার এটাই যদি এই টাকাটা যে পাচ্ছে না, সেটা যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তার ট্যাক্স ক্যালকুলেশন হবে, এটা আমি ঠিক করি বলবো। কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি যদি পায় তারপর ট্যাক্স দিতে হবে, ট্যাক্সটাকে একবারই পেড করবো। তাহলে এটা কি বললাম? ফুললি এক্সেমটেড। এটা লেখা আছে, কি বললাম? ফুললি এক্সেমটেড। কি লেখা আছে? ফুললি এক্সেম মানে কি? এক্সেম মানে কি? পুরো ছাড়। ধর তুই তো গভর্নমেন্ট এমপ্লয়ি, তুই রিটায়ার করলি 20 লাখ টাকা পেয়ে, বাদ দে 25 লাখ টাকা, 25 লাখ টাকা তুই পুরো 25 লাখ টাকায় ছাড়। 25 লাখ টাকা পেলি, 25 লাখ টাকায় ছাড় পেলি, কোনো ট্যাক্স দিতে হচ্ছে? তাই ফুললি এক্সেম। কিন্তু স্যার নন গভর্নমেন্ট মানে আদার এমপ্লয়ি হলে তার জন্য রুল দেখ, কি লেখা আছে? আর গ্র্যাচুইটির একটা আইন আছে, কত সালে আইনটা কভার করেছে জানিস? 1972 সালে। গ্র্যাচুইটি একটা যে হয়েছে 1972 সালের আইন। তাই বলছে এই গ্র্যাচুইটি কভার্ড আন্ডার দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972। অর্থাৎ নন গভর্নমেন্ট এমপ্লয়ি যে গ্র্যাচুইটি টাকা পাবে, সেটা যদি গ্র্যাচুইটি আইনটা কভার করে তার জন্য একরকম রুল, আর গ্র্যাচুইটি আইন কভার না করলে তার জন্য আর একটা রুল। স্যার পরীক্ষায় বলে দেবে? অবশ্যই বলে দেবে, অবশ্যই পরীক্ষা খাতা ওই কোশ্চেনে বলে দেবে যে নন গভর্নমেন্ট এমপ্লয়ি গ্র্যাচুইটির আইনটা কভার করেছে বা গ্র্যাচুইটির আইনটা কভার করে। তো সিম্পল কথা বলে, এত সিম্পল ভাষায় তোদেরকে বোঝার জন্য বলছি। তাহলে কি বললাম আগে বল, গ্র্যাচুইটি কি বললাম? গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, আবার নন গভর্নমেন্ট হতে পারে। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি টাকা পায় তাহলে কি কোনো ট্যাক্স দিতে হবে সরকারকে? না, কোনো ট্যাক্স পুরোপুরি ট্যাক্স ফ্রি। কারণ কেন ট্যাক্স দিতে হবে? ও তো সরকারি কাজকর্ম করছে, সমস্ত সরকারি অফিসে কাজকর্ম করছে, তো সরকার থেকে কেন ট্যাক্স দেবে? নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি টাকা পায়, তাহলে দেখতে হবে সেই ভদ্রলোক গ্র্যাচুইটি আইনটা কভার করছে কি কভার করছে। গ্র্যাচুইটি আইন কভার করলে একরকম রুল, গ্র্যাচুইটি আইন কভার না করলে আর। বোঝা গেল? এখন তোদের মনে প্রশ্ন হলো, সাপোজ বলছি একজন ভদ্রলোক, তার নাম রাম। কি নাম বললাম? ভদ্রলোকের নাম রাম। ও রিটায়ার করেছে। তা কোথায় চাকরি করতো? মনে করো টাটা কোম্পানি চাকরি করতো। টাটা কোম্পানি কি কোম্পানি? গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট। স্যার কত পেয়েছে গ্র্যাচুইটি টাকা রিটায়ার করার পর? সাপোজ 30 লাখ টাকা পেয়েছে। সাপোজ কত টাকা পেয়েছে? স্যার তাহলে কি ওকে 30 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে? সরকার বলেছে না, আমি অতটাও খারাপ নই, আমি 30 লাখ টাকার উপর ট্যাক্স দেবো, তোমাকে আমি কিছু ছাড় দেবো, কিছু ছাড় দেবো। 30 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে না। গভর্নমেন্ট হলে যেমন পুরো টাকাই ট্যাক্স, পুরো টাকাই ছাড়, কিন্তু নন গভর্নমেন্ট হলে কিছুটা ছাড় হয়। ঠিক আছে, এটাই এখন শিখবো কত টাকা ছাড়। প্রথমে পড়ি কভার, তারপর পড়ো নট কভার। ঠিক আছে, প্রথমে বলছি কভার। কি বলেছে? তুই যত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস, যত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস, স্যার কত টাকা পেয়েছি সেটা কোশ্চেনে বলে দেবে। সাপোজ আমি বলছি, সাপোজ আমি মনে করছি 25 লাখ টাকা পেয়েছি গ্র্যাচুইটি, তুই যত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস। নাম্বার ওয়ান। নাম্বার টু কি লেখা আছে এখানে? কি লেখা আছে ভালো করে দেখ, সবাই খাতার দিকে বা কোশ্চেনের দিকে দেখা, যে পিডিএফ এর নোটটা কি লেখা? 15/26 ঠিক আছে, 15/26। স্যার 15/26 বুঝলাম না কেন। আচ্ছা বল, কত দিনে এক মাস হয়? 30 দিনে। 30 দিনে এক মাস হয়। 31 তুই বলিস না, 30 দিনে জেনে যাও কি বলি, 30 দিনে এক মাস হয়। আমি যদি মনে করি মাসে 4টে ছুটি, স্যার 4টে ছুটি, 4টে রোববার পড়লো, 4টে ছুটি, তাহলে 30 দিন মানে 4টে ছুটি হয়, তাহলে কতদিন পড়লো? 26 দিন। বুঝতে পারছিস? এটা হচ্ছে হাফ মাসের স্যালারি, হাফ মাসের স্যালারি। ঠিক আছে, 15/26। বুঝতে পারছিস কি বললাম? 15 তো বোঝা গেল 26 কেন হলো? 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি। কি লেখা আছে বল? 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি। লাস্ট মান্থ, স্যার লাস্ট মান্থ স্যালারি মানে যে ভদ্রলোক রিটায়ার করছে
রিটায়ার একটা তারিখে তো রিটায়ার করেছে, যেই মাসে রিটায়ার করো সেই মাসের স্যালারি, এটাকে বলে লাস্ট মান্থ স্যালারি। বুঝা গেল? তাহলে 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি ইন্টু নাম্বার অফ কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। লাইনটার মানে, আরে ভাই ভদ্রলোক কত বছর চাকরি করেছে, ও কত বছর চাকরি করেছে, নাম্বার অফ কমপ্লিট ইয়ার অফ সার্ভিস অর পার্ট দেয়ার ইন এক্সেস অফ 6 মান্থ। স্যার লাইনের মানে বুঝিনি, আমি বুঝাবো। ধর একজন ভদ্রলোকে তোকে বোঝাচ্ছি, নিচে লেখা আছে মানে পরে বলছি, পরে বলছি। তুমি তোকে এখানে এইটুকুই বলে, এখানে বলে দিই, একজন ভদ্রলোক কাজ করে, ধর মিস্টার রাম কাজ করেছে 10 বছর, ভালো করে শুনবি, 10 বছর 3 মাস কাজ করেছে। সে তাহলে কত বছর কাজ করে ধরবো? কারণ পুরো ইয়ার, ভালো করে শুনবি, এখানে বলছে নাম্বার অফ কমপ্লিটেড ইয়ার, তাহলে আমি কত ধরবো 10 বছর 3 মাসটাকে, কত ধরবো? আমি আরো অনেকগুলো অপশন দিচ্ছি। এবার ধর কাজ করেছে 10 বছর 6 মাস কাজ করে, কত ধরবো? তারপর ধর বলেছে 10 বছর 7 মাস কাজ করে, কত ধরবো? এই টপিকে কভার্টে বলেছে কোনো ভদ্রলোক বা কোনো এমপ্লয়ি 6 মাস বা তার বেশি কাজ করে তাকে 1 বছর ধরো। 6 মাস বা তার বেশি যদি কাজ করে তাকে 1 বছর ধরো। তো 7 মাস কি 6 মাসের বেশি, তাহলে কত হলো? এটাকে 11 বছর ধরতে পারি। বলছি এটা 10 বছর 6 মাস কাজ করেছে, তার মানে এটাকেও 6 মাস বা তার বেশি হলে 1 বছর ধরতে পারি, তাহলে এটাকেও 11 বছর ধরবো। 10 বছর 3 মাস কাজ করেছে, 6 মাসের বেশি, তাহলে এটাকে ধরবো 10 বছর। তাহলে কনসেপ্টটা বুঝতে পারলি কি বলতে চাইছে ওরা? কভার্টে বলছে নাম্বার অফ কমপ্লিট ইয়ার অফ সার্ভিস অর পার্ট দেয়ার ইন এক্সেস অফ 6 মান্থ। ঠিক আছে, বুঝতে পারলি? কি রে, ক্লিয়ার হয়েছে? ও স্যার আরেকটা জিনিস লেখা আছে, এখানে মুছে দিচ্ছি জায়গাটা, তাহলে বোঝাতে সুবিধা হবে। এখানে লেখা আছে ম্যাক্সিমাম লিমিট। ম্যাক্সিমাম লিমিট সরকার বেঁধে দিয়েছে, সরকার বলে দিয়েছে দেখো ভাই, তোমাকে গ্র্যাচুইটির জন্য ম্যাক্সিমাম এত টাকায় ছাড় দেবো, এর বেশি আমি ছাড় দেবো না, আমি ম্যাক্সিমাম এত টাকায় ছাড় দেবো। স্যার কত টাকা বলে সরকার? সরকার বলেছে 20 লাখ টাকা ছাড় দেবো ম্যাক্সিমাম। ঠিক আছে, আগে এটা 3.5 লাখ টাকা ছিল, এখন বাড়িয়ে 20 লাখ টাকা। আরে আগেকার দিনে 3.5 লাখ টাকা ছিল, তখন তো টাকাটা কম ছিল, এখন তো টাকা দিন দিন বাড়ছে, তো লিমিট বাড়াবে না? বুঝতে পারছিস তো? তো সরকার এখন ম্যাক্সিমাম লিমিট বেঁধে দিয়েছে কত, 20 লাখ টাকা। তাহলে কি বলতে কভারের নিয়ম কি বললাম? কভারের নিয়ম কি বললাম? যত টাকা তুই গ্র্যাচুইটি পেয়েছিস, আর হচ্ছে একটা 2 নম্বর পয়েন্ট বললাম লাস্ট মান্থের স্যালারি ইন্টু 15/26 ইন্টু যত বছর কাজ করি, কমপ্লিট ইয়ার অফ সার্ভিস। আর কি ম্যাক্সিমাম লিমিট 20 লাখ টাকা, এটা বলছে কভার্ট। বোঝা গেল কভার্ট কি? এই তিনটের মধ্যে যেটা ছোট তত টাকাই ছাড়। দেখ তুই যখন অঙ্ক করবি একটা পুরো ব্যাপারটা ক্লিয়ার, কিন্তু জাস্ট একটু মাথার মধ্যে ঢুকিয়ে নে, তাহলে সুবিধা হবে। এটা হলো কভার। স্যার নট কভারের নিয়মটা কি? দেখ এখানে দেখ লিখে দিই, দেখতে পাচ্ছিস তো? তিনটের মধ্যে দেখিস তো, তিনটের মধ্যে ছোট লোয়ার, লোয়ার লেখা আছে। এখন আচ্ছা, নট কভার পরে বলি, তার আগে বলি, এখন তোর মনে অনেক কোশ্চেন থাকতে পারে, স্যার কি কোশ্চেন? দেখ এখানে লেখা আছে লাস্ট মান্থ স্যালারি, লেখা দেখিস স্যালারি। স্যালারি মানে আমরা এইচআরে করলাম, এইচআরে তো স্যালারি মানে কি বলেছিলাম বল? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। তাহলে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেল। ডিএ মানে কি বলেছিলাম? না না, ডিএ মানে তো ডিআরএ সেলস, কিন্তু বলেছিলাম না ফর্মিং পার্ট অফ স্যালারি। আচ্ছা দেখ এখানে কি লেখা আছে, এখানে স্যালারি বলতে বেসিক আর ডিএ কে বোঝানো হচ্ছে, কমিশন, কমিশন নেই। তাহলে কি লেখা আছে? বোথ ফর্মিং অ্যান্ড নট ফর্মিং পার্ট। ঠিক আছে, বোথ ফর্মিং অ্যান্ড নট ফর্মিং পার্ট। তাহলে বোঝা গেল কি বললাম? দেখ কি বলেছে, এখানে যেটা বললাম এক্সেস অফ 6 মান্থ, 6 মাসের যদি বেশি হয়ে যায় ওটাকে কি ধরতে বললাম? টেকেন অ্যাজ 6 মাসের বেশি হয়ে গেলে তাকে কি ধরতে হবে? ফুল ইয়ার ধরতে হবে।
এবার দেখ এখানে কিছু উদাহরণ দিয়েছি, দেখ কিছু কিছু উদাহরণ দিয়েছি। এরকম ধর তোকে বলে দিল কত বছর চাকরি করেছে, তুই নাম লিখে ভদ্রলোক এ। এ কাজ করেছে কবে, ধর এই তারিখে, দেখ দেখেছিস তো 31শে মে 2010 কাজে জয়েন করেছে। আর ও রিটায়ার করেছে কবে বল, 31শে ডিসেম্বর 2023। প্রশ্ন হলো ও কত বছর কাজ করেছে, তাই না? ও কত বছর কাজ করে, দেখ ভালো করে দেখ, সুন্দর করে করেছি, একদম সুন্দর করে করেছি। 31/5/2010 থেকে 31/12/2023 কত হচ্ছে লিখে দিয়েছি। নিশ্চয়ই এটা ক্যালকুলেট করতে পারবি কি তোরা? আরে বল না। এই যেখানে লিখছি, আমি লিখছি 31/12/2023, ঠিক আছে? এই তারিখেও রিটায়ার করেছে, আর জয়েন করেছিল কবে, 31/5/2010, তাই তো? তাহলে ক মাস হচ্ছে বল, 7 মাস। আর এটা কত বছর? হ্যাঁ, 13 বছর 7 মাস। আচ্ছা এখানে কি লিখবো, ওয়াই 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 4টে বছর, তাই তো? ওয়াই ওয়াই তো এখানে একটা মাস, আর এটা টিডি, ঠিক আছে? তাহলে তুই বুঝতে পারি তো কত বছর কাজ করেছে, 13 বছর 7 মাস কাজ করেছে। তাহলে 13 বছর 7 মাসটাকে কত ধরবো, 14 বছর। এখানে একটু যে হয়তো টাইপ করেছিল একটু গন্ডগোল করে দিয়েছে এখানে, ঠিক আছে তো? এটা 13 বছর হবে, 13 বছর 7 মাস, তাই তো? তাহলে 13 বছর 7 মাস হলে এটাকে কি হবে, 14 বছর। 13 বছর 7 মাস মানে কত, বুঝে গেল? 13 বছর 7 মাস মানে কি বললাম বল, 14 বছর। এবার দেখ কি বলছে, বোঝা গেল 13 বছর 7 মাস মানে 14 বছর। আর এখানে তাহলে আমি একটা লিখেছি, যে সেটা বোঝানোর জন্য লিখেছি 10 years 5 months। 10 years 5 month কত ধরবো বল, 10 years, 10 years 6 month কত ধরবো? এটা কি বুঝলাম না, 30/5/10 থেকে কোনটা বল? না না, ওটা যে করেছে 31/5/10 থেকে 31/12/23, ও 31/5/10 থেকে 31/5/23 অব্দি আগে করে নিয়েছে, এত বছর। তারপর পার্টটা মাসে করে দিয়েছে। ও না, এখানটা দেখ আমি কি বললাম, একটু একটু শোন, হ্যাঁ বল। 10 কোনটা? 10 ইয়ার্স কি করে আমরা আচ্ছা 10 years 6 month আর 10 years কেন লিখে, তাই তো? এখানটা একটু দেখ লেখাটা কি লেখা আছে পর, এক্সেস অফ 6 মান্থ, ভালো করে দেখ কি লেখা আছে। এক্সেস অফ 6 মান্থ মানে কি, 6 মাসের বেশি হলে ফুল ইয়ার, 6 মাসের বেশি হলে, 6 মাস 6 মাস হলে ফুল, ফুল না, 6 মাস হলে 10। এখানে 10 বছর 6 মাস আছে মানে 10 বছরই ধরবো, কিন্তু 6 মাসের বেশি হয়ে গেলে তখন ফুল ইয়ার, যেমন এটা 7 মাস ছিল, বুঝতে পারলি তো? এটা হচ্ছে তোর, তাহলে মোটামুটি বুঝতে পারলি এই কনসেপ্ট গুলো, ছোট ছোট কনসেপ্ট গুলো একটু জানা দরকার অঙ্ক করার আগে। এবার বলছে কি, গ্র্যাচুইটি অ্যাক্ট নট কভার হোয়েন দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, বলছে গ্র্যাচুইটি অ্যাক্ট কভার, আমি এতক্ষণ পড়ালাম গ্র্যাচুইটি অ্যাক্ট যদি কভার করে, আর যদি গ্র্যাচুইটি অ্যাক্ট কভার না করে সেক্ষেত্রে নিয়ম কি, 3টে পয়েন্ট বলবো, 3টের মধ্যে এটা ছোট তুমি স্টার্ট হবে। কি কি পয়েন্ট? প্রথমে হচ্ছে তুই কত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস, লিখেছি অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভ। সেকেন্ড পয়েন্ট কি, ওখানে কি ছিল মনে পড়ছে, 15/26 একটু লাস্ট মান্থ স্যালারি পেয়েছে, এখানে 15/26 এখানে লিখেছে। আর লাস্ট মান্থ স্যালারি এখানে বলছে অ্যাভারেজ স্যালারি, কি বলেছে কথাটা বল, অ্যাভারেজ স্যালারি ইনটু হাফ। তুই একটু ঠান্ডা মাথায় বুঝিস, 15/26 মানে তো হাফ, ভাব না, 15/26 মানে হাফ না, একটু মোটামুটি ভাবার চেষ্টা কর না। আরে 30 দিনে যদি 1 মাস হয়, 15 দিন মানে 15 দিনের স্যালারি, ওটা হচ্ছে 15 দিনের স্যালারি। 15/26 মানে 15 দিনের স্যালারি, আর হাফ ওই একই ব্যাপার। তো এখানে বলছে কি অ্যাভারেজ স্যালারি ইনটু হাফ, অ্যাভারেজ মানে যত টাকা অ্যাভারেজ স্যালারি হবে তার হাফ, ইনটু কি লেখা আছে, নাম্বার অফ কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। স্যার এখানে এখানের গল্পটা একটু বলুন, আমি বলবো, মন দিয়ে শুনবি কিন্তু। এখানে প্রতিটা পয়েন্ট তোকে ধরে ধরে বলবো। সাপোজ ধর 10 বছর 5 মাস কাজ করেছে, 10 বছর 6 মাস কাজ করেছে, 10 বছর 7 মাস কাজ করে, তার আর উদাহরণ দিতে হবে, 3টে উদাহরণ দিলে কাজ হয়ে যাবে। এখানে এই যে মাসগুলো লেখা আছে না, এটাকে বলে ফ্র্যাকশন। এখানে ফ্র্যাকশনটাকে ইগনোর করতে হবে। কি বললাম? আরে ফ্র্যাকশন কাকে বলে, 10 বছর 5 মাস এর বলে ফ্র্যাকশন।
ফ্র্যাকশনটাকে ইগনোর করতে হয়। স্যার কোথায় নোটে লেখা আছে? মান্থ ফ্র্যাকশন টোটালি ইগনোর, বুঝছিস? তার মানে কভার্টে কিন্তু ইগনোর করতে হয় না। কভার্টে 6 মাসের বেশি হলে 1 বছর করতে হবে, কিন্তু নট কভার্টে ফ্র্যাকশন থাকলে ওটাকে ইগনোর করতে হবে। যেটা 10 বছর 10 এখানে কিন্তু নিজের মাথা খারাপ চলবে না, কিন্তু রুল। কভার্ডে 6 মাসের বেশি হবে, 6 মাস হলেও সেটা তোমার যদি 10 বছর 6 মাস থাকে ধরে 10 বছর 6 মাস থাকলে 10 বছর, কভার্ডে 10 বছর 7 মাস থাকলে 11 বছর। মানে কভার্টে বলছে যদি 6 মাসের বেশি হয় তখন তুমি 1 বছর পাবে, কিন্তু নট কভার্টে মাসটাকে টোটালি ইগনোর করে দেবে। মানে যেটা আছে সেটা। যেটা আছে সেটাই। আশা করি বোঝা গেল। কোনো ডাউট থাকলে তো পরের ক্লাসে আবার অবশ্যই বলবি। আর কি 20 লাখ টাকা ম্যাক্সিমাম, তিনটের মধ্যে এটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ বল। এভারেজ স্যালারিটা কি? এবারে স্যালারি বলবো, এখানে লেখা আছে। স্যালারি বলতে কি বোঝায়? বেসিক স্যালারি, ডিএ। এখানে ব্যাকেটে কি বলেছে? ডিএ ফর্মিং পার্ট। আর কি বলেছে? কমিশন। তার মানে ওখানে কি দেখলি? বেসিক ছিল আর ডিএ ছিল, কমিশন ছিল। এখানে বেসিক আছে, ডিএ আছে, আর কি আছে? কমিশন। তিনটেই আছে। কিন্তু কমিশনটা কি কমিশন হবে? ওই যে একটা সেল বলবে, সেলের উপর একটা পার্সেন্টেজ বলবে, যেটা এইচআরে করছি, বুঝতে পারলি? পার্সেন্টেজ ফিক্সড কমিশন অন সেলস, মানে একটা ফিক্সড একটা পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজ ফিক্স থাকবে। এভারেজ স্যালারি বলতে এখানে কি বোঝানো হয়েছে? বলছে এভারেজ স্যালারি মানে লাস্ট, এভারেজ স্যালারি মিনস লাস্ট 10 মান্থ স্যালারি, লাস্ট 10 মাসের স্যালারি। এখানে লাস্ট 10 মাসের স্যালারি প্রিসিডিং দ্য মান্থ অফ রিটায়ারমেন্ট। যেই মাসে তুই রিটায়ার করবি তার আগে 10 মাসের স্যালারি। কি বললাম? যেই মাসে তুই রিটায়ার করবি তার আগের 10 মাসের স্যালারি। মানে তুই ধর আগস্ট মাসে রিটায়ার করবি, তাহলে তার আগে মানে আগস্ট মাসের আগে কি হয়? জুলাই থেকে, জুলাই থেকে 10টা মাস। যে মাসে রিটায়ার করবে ঠিক তার আগের 10 মাস, প্রিসিডিং মানে তার আগে। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখ আশা করি বুঝতে পারবি। বলছে একজন এমপ্লয়ি রিটায়ার করেছে, বল রিটায়ার করেছে কবে? 27/2/24, এই তারিখে রিটায়ার করেছে। রিটায়ার করেছে কবে বল? 27/2/24 রিটায়ার করেছে। তো এভারেজ স্যালারি উইল বি, এভারেজ স্যালারি কত? তাহলে রিটায়ার করে 27/2/24 মানে ফেব্রুয়ারি মাসে রিটায়ার করেছে। তো যেই মাসে রিটায়ার করেছে সেই মাস তো বাদ, তার আগের মাস, আগের 10টা মাস কত হচ্ছে? জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, বুঝছিস? এখন কোন কাউন্ট কর, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইটুকু সময় স্যালারি। বুঝতে পারলি? ডাউট আছে এখানে? ছবি এঁকে এঁকে করি, যেমন যখন গ্যাজুয়েট অঙ্ক ছবি এঁকে এঁকে করবো। তাহলে আবার বলছি, দেখ এখানে রিটায়ার করেছি কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 24 রিটায়ার করেছি, তাহলে তার আগে 10 মাস মানে জানুয়ারি 24, ঠিক আছে? তার বাকি ডিসেম্বর থেকে এপ্রিল অব্দি কি মাস আছে? 23 সালের হচ্ছে না, এটাই বলেছে। স্পেশাল পয়েন্ট, বুঝতে পারছিস তো পয়েন্ট গুলো? বলছে গ্র্যাচুইটি রিসিভড বাই এমপ্লয়ি, এমপ্লয়ি যে গ্র্যাচুইটির টাকাটা পাবে ডিউরিং এমপ্লয়মেন্ট। স্যার লাইনের মানে তুই চাকরি করছিস, চাকরি করতে করতে তুই গ্র্যাচুইটি টাকাটা নিস, তার উপর পুরো ট্যাক্স দিতে হবে। তুই গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট। কি বললাম? চাকরি চলাকালীন তুই গ্র্যাচুইটি টাকা তুলে নিস, তাহলে তোকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে তো? এখানে কোনো ছাড়, এখানে কোনো ছাড় নেই। নেক্সট, স্যার আমার পরীক্ষায় অঙ্ক দেবে কেমন? চাকরি করতে করতে গ্র্যাচুইটি টাকা তুলে নিয়েছি, তাই বললো পরীক্ষায় কেমন অঙ্ক দেবে? রিটায়ার করার পর গ্র্যাচুইটি টাকা তুলে, তোর পরীক্ষায় দেবে রিটায়ার করার পর গ্র্যাচুইটি টাকা তুলে, এটাই দেবে। বলছে ইফ এসএসসি রিসিভ গ্র্যাচুইটি, এসএসসি যদি গ্র্যাচুইটি রিসিভ করে ফ্রম মোর দ্যান ওয়ান এমপ্লয়ার, ফ্রম মোর দ্যান ওয়ান এমপ্লয়ার, একজনের থেকে বেশি এমপ্লয়ার, ঠিক আছে তো? ইন প্রিভিয়াস ইয়ার the aggregate exemption shall not 20 লাখ টাকা। ধর তুই দুজন এমপ্লয়ের কাছে গ্র্যাচুইটি টাকা পেয়েছিস, দুজন এমপ্লয়ের কাছে গ্র্যাচুইটি টাকা পেয়েছিস, তাহলে কি স্যার আগে যে এমপ্লয়ের কাছে গ্র্যাচুইটি টাকা পেয়েছি 1 বছরই, ভালো করে একটা প্রিভিয়াস ইয়ার 23-24, তোর একটা এমপ্লয় থেকে গ্র্যাচুইটি টাকা, একটা এমপ্লয় থেকে গ্র্যাচুইটি টাকা পেয়েছিস, তাহলে স্যার তাহলে ও থেকে গ্র্যাচুইটি টাকা পেয়ে অনেক 2 লাখ টাকা ছাড় পেয়ে গেল। আবার আরেকটা এমপ্লয়কে গ্র্যাচুইটি টাকা পেয়েছিস, স্যার ওখান থেকে 20 লাখ টাকা, 40 লাখ টাকা ছাড় দেবে। সরকার বলছে না, ধরো আগের এমপ্লয়ের কাছ থেকে তুমি, একটা এমপ্লয়ের কাছ থেকে তুমি পেয়েছো 21 লাখ, তো সরকার কত টাকা ছাড় দেবে? ম্যাক্সিমাম 20 লাখ টাকা, ঠিক আছে তো? আমাদের এখানেও পেলি, তো টোটাল 20 লাখ টাকা ছাড় দেবে। আমার কথাটা বলছি, টোটাল 20 লাখ টাকার বেশি দেবে ছাড়, টোটাল। এখানে বলেছে ইফ এসএসসি রিসিভ গ্র্যাচুইটি ফ্রম মোর দ্যান ওয়ান এমপ্লয়, তুই যদি একটার বেশি মালিকের কাছ থেকে, একজনের বেশি মালিকের থেকে যদি তুই গ্র্যাচুইটি টাকা পাস, ঠিক আছে তো? কবে? প্রিভিয়াস ইয়ার, একটা বছর। দেন দ্য এগ্রিগেট এক্সেমশন, টোটাল ছাড় পাবি কত টাকা? টোটাল ছাড় পাবি 20 লাখ টাকা। 20 লাখ টাকা ক্রস করবে না,
বুঝতে পারলি তো? এটা বলেছে। আমি তোকে সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝি, যদি বুঝতে অসুবিধা না হয়। দেখ, সাপোজ ধর তোর একটা এমপ্লয়ার ছিল একটা এক্স, আর একটা এমপ্লয়ার ছিল ওয়াই। কারণ হতে পারে তুই দুটো কোম্পানিতে একসাথে কাজ করিস, হতে পারে না? দুটো কোম্পানি কাজ করে, কিন্তু অনেকে করা যায় দুটো কোম্পানিতে কাজ করছিস, তুই একসাথে দুটো কোম্পানিতে কাজ করছিস, ঠিক আছে? তো সেরকমই তোর কাজ, সেরকম কাজ করে দুটো কোম্পানিতে একসাথে কাজ করছিস। তো টোটাল সামেশন, এই সাইনটা কি সামেশন দিয়ে লেখা আছে গ্র্যাচুইটি, টোটাল গ্র্যাচুইটি পাচ্ছিস। বলছে এক্সেমশন ক্যান নট এক্সিট 20 লাখ টাকা। বুঝতে পারলি তো? এক্স একটা এমপ্লয়ি আছে, একটা এমপ্লয়ার আছে, ওয়াই একটা এমপ্লয়ার আছে, মানে দুজন এমপ্লয়ের কাছ থেকে তুই টোটাল যে গ্র্যাচুইটি পাচ্ছিস সেটা যেন কখনোই 20 লাখ টাকার কস্ট না হয়। এটা মাথায় রাখ। বুঝতে পারলি কি বললাম? ব্যাপারটা কিরকম হয়েছে? না, ব্যাপারটা কেমন না, তুই সাপোজ ধর টাটাতে কাজ করছিস, আবার ধর রিলায়েন্সেও কাজ করছিস, ঠিক আছে? তো ধর টাটা থেকে সাপোজ ধর তুই গ্র্যাচুইটি পেয়েছিস কত টাকা, টাটা থেকে ধর গ্র্যাচুইটি পেয়েছিস, সাপোজ ধর আমি বললাম 15 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছিস, তুই ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাবি? 20 লাখ টাকা। তুই মনে কর না 15 লাখ টাকায় ছাড় পেলি, 20 লাখ টাকার বেশি পাবি না, 15 লাখ টাকা ছাড় পেলি। এবার ধর রিলায়েন্স থেকে পেয়েছিস 25 লাখ টাকা, তাহলে তুই কত এখানে তো 15 লাখ টাকা ছাড় নিয়েই নিয়েছিস, এখানে আর 5 লাখ টাকা ছাড়। মানে এখান থেকে 20 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের ব্যাপারটা আবার কত টাকা ছাড় পাবি সেটা। আর মানে এটা কি? এখানে ছাড় মানে তুই ধর পেলি, সাপোজ ধর টাটা থেকে পেলি 15 লাখ টাকা, আর রিলায়েন্স থেকে পেলি 25 লাখ, টোটাল তো 40 লাখ টাকা পেলি। 40 লাখ টাকা পেলি। এইবার সরকার তোকে কিছু ছাড় দেবে, মানে ছাড় মানে সরকার বলছে যে আমি এত টাকার উপর তোমার থেকে ট্যাক্স নেব না, আচ্ছা, নিব না। নেবো না, এত টাকার উপর ট্যাক্স, 20 লাখ টাকার উপর ট্যাক্স নেবেন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এত টাকা ট্যাক্স নেবে না, ট্যাক্স তো ক্যালকুলেট করবো আলাদা করে। এবার দেখ মিস্টার এ কি বলছে এখানে, দেখি কি উদাহরণ দিয়েছে। মিস্টার এ 1992 থেকে 2010 কি বলছে, এতদিন কাজ করেছে, ওয়ার্ক ইন এবিসি কোম্পানি, এবিসি কোম্পানিতে কাজ করেছে, ঠিক আছে? তো গ্র্যাচুইটি রিসিভ করেছে 2010 সালে 17 লাখ টাকা। গ্র্যাচুইটি রিসিভ করেছে কত? 2010 সালে 17 লাখ টাকা। ক্লেম এক্সেমশন 17 লাখ টাকা। আচ্ছা, 2010 সাল থেকে 2020 সাল অব্দি ও কাজ করেছে XYZ কোম্পানিতে, গ্র্যাচুইটি রিসিভ 2020-তে 5 লাখ টাকা। তাহলে ম্যাক্সিমাম এক্সেমশন ইন 3 lakhs। তার মানে এটা বলতে চাইছে কি, 22 লাখ টাকা টোটাল হয়েছে। টোটাল 22 লাখ টাকা পেয়েছে। তাহলে ও 17 লাখ টাকা তো আগেই এক্সেমশন নিয়ে নিয়েছে, এখন নেবে 3 লাখ। এই হচ্ছে কনসেপ্ট, নিয়ম। এই নোটগুলো তোকে একটু পড়ে রাখলে সুবিধা হবে। এখন তোকে আমি যে বললাম, যদি বেশি কনফিউজ হস, তোর পরীক্ষায় কোন কোন পয়েন্ট থাকবে না, দেখ আমি বলে দিচ্ছি। এই 2 নম্বর পয়েন্টটা তোর পরীক্ষায় থাকবে না, ঠিক আছে? এই 2 নম্বর পয়েন্টটা যে এতক্ষণ বোঝালে এটা থাকবে না তোর পরীক্ষা, সিলেবাস থাকবে না, ঠিক আছে? জাস্ট নিয়মটা তোকে মাথায় রাখতে হবে, এইগুলো তোর পরীক্ষায় থাকবে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি তো? গ্র্যাচুইটির যে পয়েন্টগুলো বললাম এগুলো কিন্তু তোকে মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, গ্র্যাচুইটি কনসেপ্টটা বোঝা গেছে? তাহলে তোকে মেনলি কি মাথায় রাখতে হবে, আমি তোকে আরো একবার বলে দিচ্ছি, ছোট করে বলে দিচ্ছি। আচ্ছা, গ্র্যাচুইটি সেকশন গুলো একটু বলে দিই, সেকশন গুলো। গ্র্যাচুইটি সেকশনটা কি ছিল? আন্ডার সেকশন 10, সাবসেকশন 10। এটা হচ্ছে রোমান 1, এটা হচ্ছে রোমান 2, এটা হচ্ছে রোমান 3। এই যে সেকশন। আমি আবার বলছি গ্র্যাচুইটি গভর্নমেন্ট, কি বললাম? গ্র্যাচুইটি টাকা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি পায় তাহলে কি হবে? ফুল মানে এক্সেমশন, ফুল এক্সেমশন। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি টাকা পায় তাহলে কোনো রকমের কোনো ট্যাক্স দিতে হবে না, তাই তো? তাহলে কি পুরোপুরি, এমপ্লয়ি যদি 20 লাখ টাকা বেশি গ্র্যাচুইটি পায় তাহলে পুরো কি বললাম, গভর্নমেন্ট এমপ্লয়ি গ্র্যাচুইটি টাকা যদি কোটি টাকাও পায় তবুও কোনো ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? ট্যাক্স ফ্রি এক্সেমশন, ফুল এক্সেমশন। তাহলে কি বললাম? ফুললি এক্সেপ্ট, বুঝতে পারলি? তাহলে কি বললাম? গ্র্যাচুইটির টাকা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি পায় ফুললি, তো চিন্তা করতে হবে গ্র্যাচুইটি টাকা তোর পরীক্ষা যে অঙ্ক আসবে গভর্নমেন্ট এমপ্লয়ি আসবে, নন গভর্নমেন্ট আসবে, ঠিক আছে? তাহলে গ্র্যাচুইটির টাকা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি পায় তাহলে কি ফুললি এক্সাম, পুরো টাকাটা এক্সামশন, ফুললি এক্সেপ্টেড। কিন্তু গ্র্যাচুইটি টাকা যদি কোনো নন গভর্নমেন্ট এমপ্লয়ি পায় তাহলে ট্যাক্স দিতে হবে, কিন্তু সরকার বলতে কিছু ছাড় দেবে। এটা গ্র্যাচুইটি আইন কভার করতে পারে বা নাও কভার হবে,
গ্র্যাচুইটি আইন যদি কভার করে তাহলে তিনটে জিনিস আছে, তার মধ্যে যেটা ছোট তত টাকায় ছাড় পাবে। কি কি? যত টাকা গ্র্যাচুইটি পেয়েছো, একটা হচ্ছে 15 ডেজ স্যালারি, মানে লাস্ট মান্থের স্যালারি, 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি ইন্টু নাম্বার অফ কমপ্লিটেড ইয়ার অফ স্যালারি, আর ম্যাক্সিমাম 20 লাখ, তিনটে এটা বুঝিয়ে দিলাম। এখানে স্যালারি বলতে কি বোঝায় বলেছিলাম, বেসিক আর ডিএ। ডিএ ফর্মিং হতে পারে, নট ফর্মিং হতে পারে। প্রথমে তিনটে হিসাব করতে হবে। আর তিনটের মধ্যে ছোট সবাই যখন অঙ্ক করা পুরো ক্লিয়ার করে দেবো, এখন জাস্ট একটু এটা শুনে নিতে। আর কি বলেছিলাম বল? হ্যাঁ, 6 মাসের বেশি হলে ওটাকে 1 বছর ধরে। যেমন ধর 15 বছর 6 মাস কাজ করেছে, 15 বছর। 15 বছর 4 মাস কাজ করেছে, 15 বছর। 15 বছর 7 মাস কাজ করেছে, 16 বছর। এই ছিল তোর কভার্ড। নট কভার্ড কি? কিছুই না। যত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস চেঞ্জ শুধু এই মাঝখানে ঘন্টা। এখানে হবে হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি ইন্টু নাম্বার অফ আওয়ার ইয়ার সার্ভিস। স্যার এখানে অ্যাভারেজ স্যালারি মানে যেদিন রিটায়ার করেছিস তার আগে স্যালারি বলতে গেলে কি বোঝায়? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। ডিএ মানে ফর্মিং পার্ট কিন্তু ছিল। হ্যাঁ, এখানে ফ্র্যাকশনটাকে ইগনোর করতে হবে, মাসটাকে ধরে লিখতে হবে। ব্যাস এইটুকুই তুই পড়ে আসবি, পরের ক্লাসে আমরা গ্র্যাচুইটির অঙ্কগুলো করিয়ে দেবো। সেই জন্য আচ্ছা, এবার দেখো অঙ্কটা দেখো কি লেখা আছে। বলছে মিস্টার শর্মা রিটায়ার্ড অন 15/6/2023। এই তারিখে মিস্টার শর্মা রিটায়ার করেছে আফটার কমপ্লিশন অফ 22 ইয়ার্স 8 মান্থস, মানে 22 বছর 8 মাস জব করার পর মিস্টার শর্মা রিটায়ার করেছে। অ্যান্ড গ্র্যাচুইটি রিসিভ, কত টাকা গ্র্যাচুইটি পেয়েছে? 15 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছে। অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, যেই টাইমে রিটায়ার করছে, ঠিক আছে, সেই সময় মিস্টার শর্মার বেসিক স্যালারি ছিল 50,000 পার মান্থ, ডিএ ছিল 10,000 পার মান্থ, কমিশন 1% অফ টার্ন ওভার, বলেছে টার্ন ওভার অফ লাস্ট 12 মান্থ 120 lakhs, মানে 1,20,00,000। বোনাস বলেছে 25,000 পার অ্যানাম। কম্পিউট ট্যাক্সেবল গ্র্যাচুইটি, ফার্স্ট পয়েন্ট বলেছে হি ইজ আ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি কভার্ড, মানে গ্র্যাচুইটি আইন যদি কভার করে তাহলে কি হবে। 2 নম্বর পয়েন্ট বলেছে হি ইজ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, ও যদি গ্র্যাচুইটি আইন কভার না করে তাহলে কি হবে, আর সে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে কি হবে। তো চলো অঙ্কটা আমি করে দিই, খুব ইজি অঙ্ক। যে এতক্ষণ ধরে যে নিয়মটা বোঝালাম, বোঝা থাকলে এমনি ইজিলি করা যাবে। তো আমরা সবার প্রথম 1 নম্বর পয়েন্টটা করবো। 1 নম্বর পয়েন্ট দাগ কাটি, গ্র্যাচুইটির অঙ্ক করছি, দাগ কাটি। উপরে লিখবো কম্পিউটেশন অফ ট্যাক্সেবল গ্র্যাচুইটি, লেখো কম্পিউটেশন অফ ট্যাক্সেবল গ্র্যাচুইটি, এখানে লিখবো পার্টিকুলার্স, রুপিস রুপিস। যখনই আমরা অঙ্ক করবো না, গ্র্যাচুইটির অঙ্ক করব, তো সবার প্রথম তোমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে ও কোথাকার এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এই কোশ্চেনে মিস্টার শর্মা বলেই দিয়েছে যে ও নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা বলেছিল ও নন গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ও গ্র্যাচুইটি আইন কভার করছে। তাহলে সেই নিয়মটা লেখো, গ্র্যাচুইটি আইন কভার করলে রুলটা কি আছে। প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিভ, কত টাকা তুমি গ্র্যাচুইটি পেয়েছো, কত টাকা তুমি গ্র্যাচুইটি পেয়েছো, সবার প্রথম এই কথাটা লিখতে হবে। তো কোশ্চেন দেখো, গ্র্যাচুইটি কত টাকা পেয়েছো। গ্র্যাচুইটি পেয়েছো 15 lakhs, তাহলে এই গ্র্যাচুইটি যে 15 lakhs পেয়েছো, 15 lakhsটা লিখতে হবে। আউটারে লিখবো 15 lakhs। এর থেকে মাইনাস করবো এক্সেমশন, কি লিখবো, এক্সেমশন। কেননা আমরা রুল বারবার বললাম, দেখো যদি গভর্নমেন্ট এমপ্লয়ি গ্র্যাচুইটির টাকা পায় আফটার রিটায়ারমেন্ট, ঠিক আছে, নাথিং ইজ ট্যাক্সেবল, পুরোটাই এক্সেমশন পাওয়া যায়, পুরো টাকায় এক্সেমশন পাওয়া যায়। কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কোনো গ্র্যাচুইটি টাকা পায়, ঠিক আছে, তাহলে কিন্তু তাকে সে কিছুটা ছাড় পাবে। যেহেতু নন গভর্নমেন্ট এমপ্লয়ি মিস্টার শর্মা এখানে 15 লাখ টাকা রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি পেয়েছে, ও কিছুটা ছাড় পাবে। কিছুটা ছাড় বাদ দেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে তার উপর ওকে ট্যাক্স দিতে হবে। তাই এখানে এক্সেমশন কতটা পাবে এটাই আমরা দেখছি। তো এক্সেমশন আন্ডার সেকশন 10, ঠিক আছে, ক্লজ 10, আন্ডার সেকশন 10 ক্লজ 10, তারপর হচ্ছে সাব ক্লজ কি লিখবো, সাব ক্লজ রোমান 2 লিখবো, যেহেতু কভার। তাহলে লিখলাম এক্সেমশন আন্ডার সেকশন 10 ক্লজ 10 সাব ক্লজ রোমান 2 উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, লিখো উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। হয়ে গেল।
প্রথমে লিখবো, আবার লিখবো গ্র্যাচুইটি রিসিপ্ট। প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিপ্ট। প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিপ্ট। দেখো গ্র্যাচুইটি কত টাকা পেয়েছিলাম, 15 লাখ টাকা পেয়েছিলাম গ্র্যাচুইটি। তারপর লিখতাম কি 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি, ইন্টু স্যালারি 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, ইন্টু কমপ্লিটেড অফ সার্ভিস, কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। তো দেখো এখানে লিখছি 15/26 ইন্টু লাস্ট মান্থ স্যালারি। দেখো তার লাস্ট মান্থের স্যালারি কত কত ছিল, 50,000 টাকা ছিল বেসিক স্যালারি। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, নিয়ম তোমায় জেনে রাখতে হবে না, নিয়ম তোমাকে পরিষ্কারভাবে জেনে রাখতে হবে, কারণ এখানে লেখা ছিল যে কভারের ক্ষেত্রে নিয়ম লেখা ছিল বেসিক আর ডিএ আছে, আর কিছু আসেনি। তো বেসিক ছিল 50,000 টাকা, ডিএ ছিল 10,000 টাকা, তা 10 কত 60,000 টাকা আসবে। তো একবারে 60,000 টাকা বসিয়ে দিলাম লাস্ট মান্থ স্যালারি, কারণ এখানে বেসিক আর ডিএ আসে, আর বাকি কিচ্ছু আসে না। আর কমপ্লিটেড ইয়ার, দেখো ও 22 বছর 8 মাস কাজ করেছে। কভারের নিয়মে পরিষ্কারভাবে বলা হয়েছিল যদি কোনো এমপ্লয়ি যদি 6 মাস বা তার বেশি কাজ করে সেটাকে ফুল ইয়ার ধরতে হবে। এখানে 8 মাস, 6 মাসের বেশি, তাহলে ফুল ইয়ার ধরবো। তাহলে এই 8 মাসটাকে 1 বছর ধরো, আর 22 বছর মানে টোটাল 23 বছর, টোটাল 23 বছর। তাহলে ক্যালকুলেট করে দেখা যাক কত বেরোচ্ছে। 15/26 ইন্টু 60,000 ইন্টু 23, 796,154 কত বেরোচ্ছে, 796,154 এটা বেরোচ্ছে। তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নিও, ঠিক আছে, ক্যালকুলেট করে দেখে নিও এটাই বেরোচ্ছে কিনা। আমার এটা বেরোলো। আর কি হবে, ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যেতে পারে, 20 লাখ টাকা। তো এখানে লিখবো ম্যাক্সিমাম লিমিট 20 লাখ। তো তিনটের মধ্যে ছোট কোনটা, 796,154। তাহলে এটা হবে তোমার ট্যাক্সেবল গ্র্যাচুইটি। তাহলে তুমি কি বুঝতে পারলে যে না, রিটায়ার করার পর মিস্টার শর্মা 15 লাখ টাকা গ্র্যাচুইটির টাকা পেয়েছিল। এবার ও ছাড় পাচ্ছে কত, 7,96,154 টাকা ছাড় পায়, তাহলে বাকি টাকার উপর ট্যাক্স দিতে হবে। তো এখানে লিখবো 15 লাখ মাইনাস 796,154 কত হচ্ছে, 703,846। এটা হবে তোমার ট্যাক্সেবল গ্র্যাচুইটি। হয়ে গেল। এটা কি, যদি গ্র্যাচুইটি আইন কভার করে তার রুল এটা, যদি গ্র্যাচুইটি আইন কভার না করে, এটা 2 নম্বর কোশ্চেন রুল, যদি গ্র্যাচুইটি আইন কভার না করে তাহলে কি হবে। আবার দাগ কাটবো, প্রথমে লিখবো কি গ্র্যাচুইটি রিসিপ্ট। গ্র্যাচুইটি রিসিপ্ট কত ছিল, 15 লাখ টাকা। এখানে লিখবো, আউটারে লিখবো 15 লাখ। এর থেকে মাইনাস করবো এক্সেমশন আন্ডার সেকশন 10 ক্লজ 10, ঠিক আছে, সাব ক্লজ রোমান 3, নট কভার্ড হলে রোমান 3 হয়। ঠিক আছে, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস লেখো, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিপ্ট, কত টাকা, 15 লাখ টাকা। গ্র্যাচুইটি রিসিপ্ট কত লিখবো, 15 লাখ টাকা। তারপর কি লিখবো, লিখতাম হাফ, ওখানে লেখা ছিল 15/26, এখানে লিখতে হবে হাফ, হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি, হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। তাহলে হাফটা হাফ লেখো, কমপ্লিট ইয়ার অফ সার্ভিস এখানে 22 লিখলাম। কেন লিখলাম তোমাকে দেখাচ্ছি, দেখো
পরিষ্কারভাবে বলা ছিল গ্র্যাচুইটির যে নিয়ম ছিল ওখানে পরিষ্কারভাবে বলা ছিল নট কভারের ক্ষেত্রে মাসটাকে ইগনোর করতে, তাহলে 22 বছর 8 মাস ছিল, এখানে 22 বছর ধরতে হবে, তাই আমি ওখানে 22 লিখে দিয়েছি। হ্যাঁ, তবে এখানে স্যালারি বের করার নিয়মটা চলো আগে লিখি, নোট করতে হবে, ঠিক আছে তো? এখানে লিখছি স্যালারি বের করার নিয়মটা কি ছিল। স্যালারি বের করার নিয়ম হচ্ছে বেসিক, নট কভার্ড, বেসিক নেব, ডিএ নেব আর কমিশন নেব, বেসিক ডিএ কমিশন তিনটেই নেব। তো বেসিক স্যালারি কত ছিল? খুব সম্ভবত 50,000 টাকা ছিল বেসিক, ডিএ ছিল 10,000 টাকা। তাহলে বেসিকে লিখবো কত, 50,000 ইন্টু 10। স্যার কেন 10 হলো? এখানে অ্যাভারেজ স্যালারি মানে যে মাসে তুমি রিটায়ার করবে, যে মাসে তুমি রিটায়ার করো সেই মাস বাদ দিয়ে তার আগের 10 মাসের স্যালারি। গ্র্যাচুইটির ক্ষেত্রে এই নিয়মটা পরিষ্কারভাবে বলা আছে, তখন মাথায় রাখতে হবে যে মাসে রিটায়ার করবে সেই মাসটাকে ক্যালকুলেশনে রাখবেই না। যে মাসে রিটায়ার করবে, ধর ডিসেম্বর মাসে রিটায়ার যদি করো তাহলে তার আগের মাসে নভেম্বর মাসে কাউন্ট করবে, অর্থাৎ যে মাসে রিটায়ার করবো ঠিক তার আগের 10 মাসের স্যালারি, তাই একটু 10 করলাম। দিয়েছিল 10,000, তাহলে 10,000 ইন্টু 10। আচ্ছা, কমিশন কত ছিল একটু ভালো করে দেখে নাও। কমিশন, কমিশন সেলের ওপর হয়, এখানে সেল বলেছিল 120 লাখ, 12 মাসের সেল ছিল 120 লাখ। তাহলে দেখো এখানে আমি পরিষ্কারভাবে লিখে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। 120 লাখ টাকা যে সেল ছিল এটা তো 12 মাসের ছিল, 12 মাসে এত ছিল, কিন্তু আমাদের দরকার 10 মাসে, তাহলে 10 মাসের কত, এত টাকা সেল 10 মাসের। কত পার্সেন্ট কমিশন, কোশ্চেন পড়ে দেখে নাও কত পার্সেন্ট কমিশন বলেছে, 1%। এখানে লিখবো 1%। তাহলে 50,000 ইন্টু 10 কত হলো, 5 লাখ টাকা। 10,000 ইন্টু 10 কত হলো, 1 লাখ টাকা। একশো 20 লাখ ডিভাইডেড বাই 12 কত হলো, 10 লাখ, ঠিক আছে? ইন্টু 10 পড়ে যেটা বেরোচ্ছে তার সাথে ইন্টু করবো কি 1%, কত হচ্ছে 1 লাখ টাকা। কমিশন বেরোলো কত, 1 লাখ টাকা। তাহলে কত হলো টোটাল, 7 লাখ। লাস্ট 10 মাসের স্যালারি 7 লাখ টাকা হলে অ্যাভারেজ কত হবে, 7 লাখকে 10 দিয়ে ভাগ করো, কত হবে, 7 লাখকে 10 দিয়ে ভাগ করলে 70,000। তাহলে অ্যাভারেজ স্যালারি হয়ে গেল কত, 70,000। তাহলে দেখো 70,000কে 2 দিয়ে ভাগ করলে 35,000, তাহলে 35,000 ইন্টু 22 কত হচ্ছে, 7,70,000। লাস্ট পয়েন্ট, ম্যাক্সিমাম লিমিট। ম্যাক্সিমাম লিমিট কত হয়, 20 লাখ টাকা। গ্র্যাচুইটির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট কত, 20 লাখ টাকা। তো এখানে লিখবো 20 লাখ টাকা। তো তিনটের মধ্যে ছোট কোনটা, 7,70,000। তো 15 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছো, কিন্তু ছাড় পাচ্ছ কত, 7,70,000। তো মাইনাস করো, 15 লাখ মাইনাস 7,70,000 কত হচ্ছে, ট্যাক্সেবল গ্র্যাচুইটি হচ্ছে তোমার কত, 7,30,000। এটা হচ্ছে ট্যাক্সেবল গ্র্যাচুইটি। লাস্ট পয়েন্ট বলেছিল, বলছে সে যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়, প্রথমেই বলেছে গভর্নমেন্ট এমপ্লয় যদি রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটির টাকা পায় তাহলে তাকে একটা পয়সাও ট্যাক্স দিতে হয় না, পুরোটাই ছাড় পাওয়া যায়, তাই তো? তাহলে এটা হচ্ছে ফুললি এক্সেম্পট হবে। তাহলে আশা করি আমরা গ্র্যাচুইটির প্রথমে থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝালাম, তারপর এই একটা অঙ্ক করালাম, বুঝতে পেরে গেছো, আশা করি বুঝতে পেরেছো। কোনো তো কেমন লাগলো ভিডিওটা, আর বুঝতে কোথাও অসুবিধা হলো কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও।